সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। টক শোর দর্শক শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেন, তাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আমি প্রথমে একটু ইউটিউবের দর্শকদের কমেন্ট পড়ে তারপরে ফেসবুকে পড়বো, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। রুহুল রাহি লিখছেন, আমি সৌদি আরব থেকে আব্দুর রহমান। আপনাদের অনুষ্ঠান এবং লাইভ রেগুলার দেখি, খুব ভালো হয়। আপনাদের দুজনকে সালাম, ধন্যবাদ আপনাকে। এমডি বসে লিখছেন, আসসালামু আলাইকুম, ওমান মাস্কাট থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো, আপনারা ওমানবাসীদের ছড়িয়ে দিন, অনেক বাঙালি ভাই বন্ধুরা রয়েছেন ওখানে। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম কাজল ভাই, আতিক ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, তার সাথে আমার মামা ধর্মমন্ত্রী কায়কোবাদ ও বিবারিয়া 5-এর এমপি অ্যাডভোকেট মান্না ও তাপস ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ওমান মাস্কাট থেকে। আপনি এই আপনার মামা এবং সবাইকে বলে দেবেন আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। ধন্যবাদ আপনাকে, আমরা সালাম পৌঁছে দেব। এমডি আলম লিখছেন, এক্সেলেন্ট ডিসকাশন, থ্যাংক ইউ ভেরি মাচ। আনোয়ার হোসেন লিখছেন, আপনাদের আলোচনা খুব পছন্দ, ধন্যবাদ। আতিক ভাই, চুরি চামারের নিউজ দিয়ে শুরু করবেন নাকি? রাতের অন্ধকারে আসলে না, রাতের অন্ধকারে আমেরিকানরা বলছে এইটার যে কতটুকু বাস্তবতা আছে সেটা একটা মুশকিল। মার্কিনিরা বলছে, এক্সিওসকে 2 মার্কিন কর্মকর্তার তথ্য দিয়ে এক্সিওস জানিয়েছে যে হরমুজে একটি গোপন রুট চালু করেছে যুক্তরাষ্ট্র, এবং প্রতি রাতে সেইখান থেকে 1 কোটি ব্যারেল তেল নাকি বিশ্ববাজারে প্রবেশ করছে। তারা বলছে প্রতিদিন রাতে নাকি 15 থেকে 20টি তেলবাহী জাহাজ হরমুজের একটা গোপন চ্যানেল দিয়ে। তো হরমুজের জায়গা কতটুকু? 22 কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার। এর মধ্যে অর্ধেক ওমানের, অর্ধেক ইরানের। ওমানের যে অংশটা সেইটা হলো নিচে মাটি, মানে পানির গভীরতা খুব কম, এবং সেখানে নানান ধরনের পাথরের জিনিসপত্র আছে, ওইখান দিয়ে কোনো বড় ধরনের ভেসেল যেতে পারে না। তো এইখানে এই পুরো জিনিসটা 24 ঘন্টা ইরান নজরদারি এবং নিয়ন্ত্রণ করে, তাদের স্যাটেলাইটের মাধ্যমে, টহলের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে, নানান ভাবে। তো এইখান দিয়ে আমেরিকানরা আসলে কোন দিক দিয়ে 15-20টা এবং 1 কোটি ব্যারেল তেল নিয়ে যায়। তো 1 কোটি ব্যারেল তেল যদি এদিক দিয়ে বেড়ে যেত, তাহলে তো বিশ্বের তেলের ঘাটতি অনেকটা কমেই যেত, তেল গ্যাসের যে প্রবলেম। আপনি যদি ওই হিসাব করেন তাহলে বড় বড় ভেসেল লাগবে 5 থেকে 6টা, তো মাত্র 2.5 কিলোমিটার। যদি ধরেন 1 কোটি ব্যারেল 20 লাখ করে যায় একটাতে, তো 20 লাখ ব্যারেল তেল নিতে পারে, কিন্তু খুব বড় ধরনের। আর এরা বলতেছে তাহলে সেইটা লাগতো 5টা, তো এইখানে লাগতেছে 15 থেকে 20টা। তার মানে এগুলো হয়তো আপনার 5,000 ব্যারেল বা 10,000 এরকম। হ্যাঁ, তো এগুলো তো খুবই মানে হাস্যকর কথাবার্তা। তো এখন দেখা যাক, যদি তারা এটা নিয়ে থাকে, এখান দিয়ে বের করে থাকে, তাহলে তো প্রথমত এটা চোরা কারবারির মাধ্যমে বের হয়, তো বাজার দরের চেয়ে অনেক কমে, তো এটা তো আমরা অনেক কমে পাওয়ার কথা। আমরা তখন তেলই পাচ্ছি না। হ্যাঁ, আমরা না, মানে আমরা বলতে মানে বিশ্ববাজারে আর কি তেল পাওয়া যাচ্ছে না। আর যদি এই তেল পাওয়া যাইতো, তাইলে আপনার ভারত, চীন, জাপান, জার্মান, হ্যাঁ, দক্ষিণ কোরিয়া, এরা ইরানের দ্বারস্থ হতো না যে আমাদেরকে আলাদা করে সেফটি দাও, আমরা এই ঝামেলার মধ্যে নাই। তো এগুলো আমেরিকানরা বলছে, এবং এক্সিওস আবার এটাও জানিয়েছে এই অভিযানের পূর্ণাঙ্গ, মানে তারা এটাকে একটা অভিযান নাম দিয়েছে, এবং এটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতর থেকেই তারা এই অভিযান পরিচালনা করছে। এবং এইটার বিস্তারিত তথ্য তারা প্রকাশ করতে পারেনি, এবং বিষয়টির সঙ্গে সরাসরি পরিচিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা 2 মাস ধরে হরমুজ প্রণালী দক্ষিণের এই পথ নিয়ন্ত্রণ করছি। 2 মাস ধরে নাকি তারা নিয়ন্ত্রণ। তাহলে তেলের দাম তো হওয়া উচিত ছিল $60 ব্যারেল। তো তাইলে তো 2 মাস ধরে যদি তারা এটা নিয়ন্ত্রণ করে, মানে শব্দটা খেয়াল করেন, নিয়ন্ত্রণ করে, তো নিয়ন্ত্রণ করলে তো এখানে ইরানিরা ঢুকতেই পারার কথা না। তোমরা অনায়াসে দিতে, তোমরা এখান থেকে 600 কিলোমিটার দূরে ঢুকে আসো কেন? হ্যাঁ, তো এইগুলো হলো মানুষকে বোকা বানানোর, এবং সারা পৃথিবীর জনমতকে, মানে সাধারণ মানুষ তার এত বেশি গভীর চিন্তা ভাবনা করে না, সে প্রতিদিন তার জীবন জীবিকায় ব্যস্ত থাকে, তার এইগুলো করতেই তার সময় চলে যায়। সেই আন্তর্জাতিক রাজনীতি কোথায় কি হচ্ছে, সত্য না মিথ্যা, এগুলো বুঝার বা এগুলো ভেদ করার ক্ষমতা তার নাই। তো এখন মার্কিন বাহিনীর নির্দেশনা অনুযায়ী এইসব জাহাজগুলো নাকি হরমুজ প্রণালীর দক্ষিণের নৌপথ দিয়ে চলাচল করে। এখন দক্ষিণের নৌপথটা কি এই 20 কিলোমিটারের বাইরে ভূমির উপর দিয়া তারা কি নতুন মাটি কাইটা আরেকটা জলপথ তৈরি করছে কিনা, এটা একটা বিষয়। আর যেখানে মার্কিন তারা আবার বলছে জাহাজগুলোর নিরাপত্তার জন্য মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমানও নাকি মোতায়েন করেছে। তো মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান কোথায়? এতদিন তো এই আরব দেশগুলোর মধ্যে ছিল,
তো ইরান তো এইসব আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে, এখানে কোনো মার্কিন বিমানের উপস্থিতি নাই, এক। তারপরে দুই হলো, এখন ইরান নতুন করে ঘোষণা করেছে যেই দেশের ভূখণ্ড থেকে মার্কিনী বা ইসরায়েলি এই জিনিসগুলা মানে হামলা পরিচালনা হবে কিংবা তাদের আকাশ ব্যবহার করবে, আমরা ওই দেশগুলোকে লক্ষ্যবস্তু করবো, যার ফলে এই আরব দেশগুলোর তো এমনিই অবস্থা টাইট, ঘুম হারাম। তারপরে তাদের একটা উপস্থিতি ছিল সাগরে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেইখানকার আব্রাহাম লিঙ্কন নিজেই তো ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, যে নিজেই চলতে পারছে না, তার সৈন্যরা এখন মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, মানসিক রোগীতে পরিণত হয়েছে। তো তারা বিমান এখানে কোত্থেকে আনলো? মানে গল্প, মানে সাধারণ মানুষ তো হঠাৎ করে এগুলো এত যাচাই বাছাই করবে না, আরে আমেরিকা তো একটা বিশাল শক্তি এনে মনে হয় আছে। মানে এই যে 50-60 বছর যাবৎ মার্কিন ভুয়া প্রচারণা, এগুলো তো মানুষ বিশ্বাস করছে এতদিন। তো এই বিমান, ড্রোন, ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইরানের ড্রোন থেকে কিভাবে বেঁচে থাকে সেটাও আমাদের একটা বিষয়। এবং মার্কিন কর্মকর্তারা দাবি করছেন সম্প্রতি তাদের যে সেন্ট্রাল কমান্ডের 2 সপ্তাহব্যাপী একটি সামরিক অভিযান ইরানের রাডার ও নজরদারি ব্যবস্থা দুর্বল করে দেয়া এই নৌপথ চালু সম্ভব হয়েছে। যাক, পাগলের সুখ মনে মনে, আমেরিকানদের সুখও মনে মনে এটা। তো এখন দেখা যাক সামনে তারা বিশ্ববাজারে প্রতি রাতে 15 থেকে 20টি যে তেলবাহী জাহাজ হরমুজ থেকে বের করছে, এর ফলে তো তেলের রপ্তানি চালু রাখার নিশ্চয়ই সম্ভব হয়েছে খুব ভালোভাবে। তো সেই তেল রপ্তানির পরিমাণ তারা বলছে ক্রমেই বাড়ছে এবং 1 কোটি ব্যারেলে পড়ছে। আর আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কি, বিশ্ব তেল বাজারের যে ক্রুড অয়েলের দাম সেইটা এখন $98-99 এতক্ষণ মানে 100 হয়ে যেতে পারে। মানে আমেরিকা বললো যে তারা এই যে ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করে, যখন রাডার ব্যবস্থা ধ্বংস করছে তখন ছিল $70 নেমে আসছিল, এন্ড ধ্বংস করার ফলে এটা নেমে আবার পৌঁছে গেছে $98। তার মানে বুঝতেছেন তো যে কেমন তাদের মানে ছল চাতুরি এবং সত্য মিথ্যার মিশেল। তারা তাদের বিভিন্ন প্রচার যন্ত্র, বিভিন্ন তাদের যে মিডিয়া এবং বিভিন্ন আমরা যে অক্সফোর্ড, হার্ভার্ড এরকম বিশ্বব্যাপী যে পশ্চিমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে পড়ি, তাদের জ্ঞান কেন্দ্র, এগুলো হলো আসলে তাদের প্রচারণা কেন্দ্র। এগুলি সবই বোগাস এবং তাদের কাজে হলো এইসব ইউনিভার্সিটির বুদ্ধিজীবী প্রফেসর এখান থেকে জ্ঞানকে নষ্ট করে আপনার সামনে উপস্থাপন, জ্ঞান পাপি। তো এইগুলার চেয়ে আমাদের সাধারণ মানুষও মনে হয় অনেক ভালো বুঝে, কারণ এই যে এটা বুঝার ব্যাপার যে আপনি বলতেছেন আমার গোপন রুট চালু হয়েছে, 1 কোটি ব্যারেল তেল ঢুকতেছে প্রতিদিন মার্কেটে, এবং আমি ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পরেই এটা শুরু হয়েছে। আর এটা যখন আপনি শুরু করছেন তখন তেলের দাম ছিল $70, আর আপনি এটা ধ্বংস করার পরে এখন বাইরে হয়েছে $98। তার মানে সাধারণ মানুষ বুঝতেই পারছেন যে এটা কি রকম আমেরিকান প্রচারণা আর কি। তো তাদের বক্তব্য হইলো যে আগে তো এটা $1.5 কোটি, $2 কোটি ব্যারেল পর্যন্ত বের হইতো, তো এখন আমরা সেটা বিকল্প পথ দিয়ে 1 কোটি ব্যারেল পর্যন্ত বের করতে পারছি। তো ঠিক আছে, আপনাদের 1 কোটি ব্যারেল পার করে আমাদের বাংলাদেশকে কিছু দিয়ে যান, আমরা সেটা আশা করি। বাংলাদেশের তো তেলের ব্যাপক ঘাটতি, তেলের কারণে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যেতেছে, বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে না। আমরা যেই মুহূর্তে আপনাদের সাথে স্টুডিওতে কথা বলছি এখনো বিদ্যুতের একটা যায় আসে, মানে গরমের চোটে আমরা অস্থির। তো এখন আমেরিকানরাই বলবে যে সামনে তাদের আসলে আমেরিকার যে নিজের যে তেলের স্টক আছিল সেইটাও এখন সর্বনিম্ন পর্যায়ে। আসলে আমেরিকানরা সেইটা বলতে চাচ্ছে কিনা, যে তারা বলতেছিল আগে 3 কোটি ব্যারেল ছিল ওই যে আয়াতুল্লাহ খামেনির জানাজার দিন, সেইটা অনেক কমে গেছে, সেইটা এখন কমে 1 কোটি ব্যারেলে আসছে, এটা হতে পারে, সেইটা একটা বিষয় হতে পারে আর কি। আচ্ছা, আমরা একটু বাংলাদেশ এবং মিয়ানমারের দিকে, আমরা জানেন যে রোহিঙ্গা সংকট প্রায় 15-20 বছর, এটা আরো আগে থেকে ছিল, আপনার 80 দশক থেকে এই সমস্যাটা শুরু হয়। এবং সম্প্রতি একটা নিউজ দেখে সবাই আমরা খুশি হয়েছিলাম যে 3 থেকে 3.5 লাখ মিয়ানমার তারা নিবে, পরবর্তী রোহিঙ্গা নিবে। তারপরে দেখলাম যে এখানে অনেক প্যাচ আছে। আমি 2-4 এই জন্য আমি এটা যোগ করছিলাম, কারণ হচ্ছে চীন ছাড়া কোনোদিন বাংলাদেশ থেকে এই যে মিয়ানমারের রোহিঙ্গাদের স্থানান্তর বা প্রত্যাবর্তন যাই বলেন এটা সম্ভব না। আমরা গত মানে মিড টার্ম সরকারের আমলেও দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেখানে খোদ আপনার জাতিসংঘ মহাসচিব এসেও বলেছিলেন যে এখন ঈদ আপনারা এখানে করছেন, পরবর্তী ঈদ আপনারা ওখানে, তার সাথে সুর মিলিয়ে তখন অন্তর্বর্তী সরকারের প্রধান একই কথা বলেছিলেন। কিন্তু রোহিঙ্গা তো কেউ যায় নাই জানে, বরঞ্চ আরো বাংলাদেশে ঢুকছে। তো আমি আশাবাদী এই কারণে হয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন, অবশ্যই সেখানে রোহিঙ্গাদের যে আমাদের বোঝা, বিশেষ করে চট্টগ্রাম, ভাসানচর থেকে শুরু করে কক্সবাজার এই অঞ্চলটা যে পরিবেশ দূষণ হচ্ছে, পাহাড় কেটে তাদের থাকার ব্যবস্থা, পপুলেশন বাড়ছে, বলা হচ্ছে 15 থেকে 20 লাখ, এটা তো হয়ে যেতে পারে 20 লাখ বা 30 লাখের কাছাকাছি চলে যেতে পারে। তো এদের প্রত্যাবর্তনটা কিভাবে হবে, কিভাবে নিবে, চীনের সাথে হয়তো বা আলাপ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জান্তা সরকার প্রথমে বলেছিল যে 3 লাখ
রোহিঙ্গা তারা নিবে, কিন্তু পরবর্তীতে বাঙালি একটা ইস্যু তকমা তাদের লাগিয়ে দিয়েছে। ঘটনাটা আসলে কোন দিকে গড়াচ্ছে, আতিক ভাই একটু যদি ক্লিয়ার করে বলতেন। আসলে আপনি একটা খেয়াল করবেন যে পৃথিবী সারা বিশ্ব জুড়ে সীমান্ত এলাকায় কিন্তু কম বেশি রেগুলার একটা মানুষ এক্সচেঞ্জ হয়, এদিকের মানুষ ওদিকে যায়, ওদিকের মানুষ, তাদের ফলে বিয়ে শাদী হয়, সামাজিক সম্পর্ক হয়, এটা পৃথিবীর সব দেশেই আছে, এটা হলো স্বাভাবিক পদ্ধতিতে। আর তারপরে আবার কিছু দেশ আছে ঐতিহাসিক সম্পর্কের কারণে, যেমন আমরা সৌদি আরবের কথা বললাম যে সৌদি আরবের অর্ধেকই ইয়েমেনের লোক, আর ইয়েমেনি, এবং সৌদি রাজ পরিবারও ইয়েমেনি ডাকাত দল ছিল। তো ঠিক একইভাবে আপনি জার্মানিতে দেখেন, পূর্ব জার্মান পশ্চিম জার্মান আবার তারা এক হয়ে গেছে, ইয়েমেনে দেখেন এক হয়ে গেছে, আপনি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া উভয় পাশে কিন্তু আত্মীয় স্বজন আছে। তারপরে আপনি এই অঞ্চলে আসেন, আপনার আফগানিস্তান ইস্যুটা দেখেন। আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়, আফগানিস্তান থেকে কিন্তু একটা বিপুল জনগোষ্ঠী আপনার ইরানে চলে যায়, পৃথিবীর সবচেয়ে বেশি রিফিউজি চলে যায়, তারপরে পাকিস্তানে আসে। আমি নিজে পাকিস্তানে সফরে গিয়েছিলাম একবার তাদের গভর্নমেন্টের আমন্ত্রণে, তো সেইখানে দেখেছি যে করাচিতেও রেস্টুরেন্টে মানে খুব নরম কাজ, কম যেগুলো আয়ের কাজ, এগুলো আফগানিরা করে। আর আফগানিদের দেখলেই বোঝা যায় খুব সুন্দর। হ্যাঁ, তো ইরানে পাকিস্তানে এরা কিন্তু বিয়ে শাদী করে, আবার স্থানীয় জনসাধারণের সাথে বিয়ে শাদী হয়, সমাজে স্থানীয় সমাজে কিন্তু মিলে যায়। তো যার ফলে যত দিন যায় এদের কিন্তু ফেরানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, যদিও ধীরে ধীরে ইরান গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট কিছু কিছু, তো আর আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই প্রেক্ষাপটে চিন্তা করেন, এটা তো একসময় এক দেশ ছিল 47 পূর্ব, এরপর 47-এর পরে 2 ভাগ হয়েছে, ভারত পাকিস্তান। 71 সালে 3 ভাগ হলো, ভারত পাকিস্তান বাংলাদেশ। কিন্তু আত্মীয়তার সূত্র এবং মানুষের কমিউনিকেশন সবকিছু কিন্তু রয়ে গেছে এই 3 দেশের মধ্যে। যদিও পলিটিক্যাল কারণে, সরকার, রাজনৈতিক সরকারগুলোর কারণে মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে একরকম থ্রেট দেয়, পাকিস্তানের বিরুদ্ধে একরকম থ্রেট দেয়, পাকিস্তান তাদেরকে থ্রেট দেয়। কিন্তু নেপালেও একই কেস, নেপালও ভারতের মানে বৃহৎ ব্রিটিশ আমলে যেই ব্রিটিশ পূর্ব যে ভারত ছিল, মুঘল সুলতান বা বিভিন্ন সময় এইভাবে চলে। তো ঠিক একই অবস্থা মিয়ানমার, বাংলাদেশ, এইখানেও কিন্তু আপনি দেখেন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যেমন, এবং মিয়ানমার বাংলাদেশের এই আমরা ছোটবেলায় আমাদের অনেক সাহিত্যেও এইসব উপস্থিতি আছে যে মিয়ানমার থেকে ওইখানকার লোকজন এখানে আসতো, এখানকার লোকজন এখানে, বার্মা বলা হতো। হ্যাঁ, বার্মা, এখনো বার্মা নামেই চিনে ওরা, স্টেট অফ মিয়ানমার দিছে। তো এই এক্সচেঞ্জ কিন্তু ছিল, কিন্তু যতই আমরা আধুনিক হয়েছি সীমান্ত ব্যবস্থা কঠোর হয়েছে, মানুষের মুভমেন্ট কমে গেছে। কিন্তু ওই ধরেন 50 বছর 20 বছর আগে আপনি ওই সাথে বিয়ে শাদী হয়েছিল, এই সাথে বিয়ে শাদী হয়েছিল, তাদের তো রক্তের সম্পর্ক তো রয়ে গেছে। তারপর সাংস্কৃতিক সম্পর্ক একই ধরনের, আমাদের চিটাঙ্গের ভাষার সাথে আরাকান অঞ্চলের ভাষা মিল, আরাকান রাজদরবারের ভাষাই আমাদের সাহিত্য, ওখানকার সাহিত্যের কিছু অংশ, ওই যে আলাওল টালাওল, এগুলো কিন্তু আরাকান রাজদরবারের ওইখান থেকে এসছে। তো এইগুলো আসলে পৃথিবীর মানুষের কিন্তু কমিউনিকেশন একটা ব্যাপক বিষয়, সামাজিক যোগাযোগ, পারিবারিক যোগাযোগ, এগুলো থাকেই। তো এগুলোকে কিন্তু রাজনীতি এবং নানান ধরনের লুটপাটের অর্থনীতি, এগুলোর কারণে এগুলো বিচ্ছিন্ন হয়। আপনি খেয়াল করবেন, আগে আপনি ভারত যাইতে কিংবা থাইল্যান্ড বিভিন্ন দেশে যাইতে যে ভিসার জন্য আবেদন করতেন এমবেসিতে, 1-2 দিনের মধ্যে ধামাধাম ভিসা পেত। পৃথিবীতে কিন্তু তখন নিরাপত্তার সংকটও ছিল না। আর এখন দেখেন আপনি ভারতের একটা ভিসা চাইলে, ভারতের ভিসার ওই আবেদনের স্লট পাইতে 10,000 টাকা লাগে, ঘুষ দিতে হয়। হ্যাঁ, তারপরে নানান ধরনের তদন্ত, আপনি ভারত বিরোধী কিনা, আপনি এইটা কিনা, আপনি বিরোধী রাজনীতির সাথে যুক্ত কিনা, ইত্যাদি ইত্যাদি। ইভেন থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন 15-16 দিন লেগে যায়। তো আপনার যদি একটা দেশের ভিসা পাইতেই 15-16 দিন লাগে, তো ওই দেশে যাইতে মানে আপনার তো মানে একটা দেশে যাইতে গেলে অবস্থা টাইট হয়ে যায়। আগে কিন্তু আপনি 1 সপ্তাহের প্রস্তুতিতে পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারতেন, খুব সহজ ছিল ভিসা, এত জটিলতাও ছিল না, নিরাপত্তার সংকটও ছিল না। বরং এখন এই নিরাপত্তার সংকটগুলো তৈরি হয়েছে, এবং বিশেষ করে আমাদের মিয়ানমারের সাথে যেটা, যেমন একটা কথা আছে রাষ্ট্রবিজ্ঞানে যে মানব জাতির ইতিহাস হলো অভিবাসনের ইতিহাস। মানে আসলে পৃথিবীর শুরু থেকে দেখেন মানুষ কিন্তু তার যখন যেখানে ভাল লাগছে, অর্থনীতি এবং জীবিকার তাগিদে এক এলাকা ছেড়ে, পুরো আগে হলো পুরো গোষ্ঠী মিলে একসাথে যাইতো, একসাথে মার্চ করতো। এখন আর গোষ্ঠী নাই, এখন হয়তো ছোট ছোট পরিবার ভিত্তিক। হ্যাঁ, ফার্স্টে একজন যায়, সে পরে তার পরিবারটাকে টেনে নিয়ে যায়, অর্থনৈতিক কারণে হোক, ভালো লাগার কারণে হোক, কেউ যায় জীবনযাত্রার মানের জন্য, উন্নত সারভাইভ করার জন্য, অনেকে যায়। তো এগুলো মিলে যখন চলছে, তখন আমরা আমাদের অতি সাম্প্রতিক কালের, তারপরে আমরা দেখেছি তুরস্কে, সিরিয়াতে যখন প্রবলেম হলো, সিরিয়ার কিন্তু লাখ লাখ লোক ইউরোপের দিকে ছুটলো তুরস্ক হয়ে, হ্যাঁ, গ্রিস হয়ে, তখন কিন্তু ইউরোপেও একটা মানবিক বিপর্যয় দেখা দিল। তো আমাদের এইখানেও যখন এই মিয়ানমারে যে সামরিক জান্তা, তাদের যে আরাকান অঞ্চল, যারা এটাকে এখন নাম রেখেছে রাখাইন, আসলে এটা আরাকান অঞ্চল, এবং মুসলিমদের এক ধরনের বাঙালি মুসলমান, মানে তাদের ভাষা তো আমাদের চিটাঙ্গের মতো। তো চিটাঙ্গের ভাষাকে যদি আমরা বাংলা ধরি, তাহলে তারাও বাঙালি। তো মিয়ানমার সরকার আসলে এইভাবেই তখন প্রায় প্রাথমিকভাবে মনে হয় 9 লাখ
টয়লেট কত, পরে এটা বেড়ে 10 লাখের বেশি হয়ে গেছে। আদতে এই সংখ্যা এখন আমরা জানি যে মিয়ানমারের জনগোষ্ঠীর এই যে রোহিঙ্গাদের মধ্যে জন্ম হার খুব বেশি, তারা জন্ম নিরোধক ব্যবহার কম করে, যার ফলে এইটা বেড়ে হয়তো এখন অনেক সংখ্যায় হয়ে গেছে, যেটা হয়তো ইউএনএইচসিআর এর তালিকায় আছে। কিন্তু মিয়ানমার সরকার সম্প্রতি গত মাসে হঠাৎ করে বলল, গত সপ্তাহে যে বাংলাদেশে আসলে যেসব রোহিঙ্গা আসছে তাদের মধ্যে আমরা মাত্র 3 লাখ সামথিং কে ফেরত নেব, বাকিরা কি রোহিঙ্গা না, তারা হলো বাঙালি। তা আপনি জানেন যে আপনার মিয়ানমারের দেশটাতে 135টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমাদের দেশে আবার এই নৃগোষ্ঠীর লোকেরা নিজেদেরকে আদিবাসী দাবি করে, কিন্তু আদিবাসীর সংজ্ঞার সাথে কিন্তু এটা যায় না। আদিবাসী হলো যারা হাজার বছর যাবত এই ভূখণ্ডে বসবাস করে। আর আমাদের দেশে যারা এই নিজেদেরকে আমরা বলি উপজাতি, আর জাতিসংঘের ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর তারা বলে তাদেরকে আদিবাসী, কিন্তু জাতিসংঘের যে আদিবাসী সংজ্ঞার সাথে মিলে না। কারণ আরাকান মানে আমাদের চাকমা টাকমা এরা কিন্তু সর্বোচ্চ 60-70 বছর আগে কেউ ওই যে ব্রিটিশ আমলে মানে 1947 পূর্বে হয় কেউ ভারত থেকে এসেছে, কেউ মিয়ানমার থেকে এসেছে, এসে এখানে বসতি স্থাপন করেছে। তো যাক, সেই গোষ্ঠী এখন 135টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না মিয়ানমার। হ্যাঁ, এতদিন তো এই যে অং সান সুচির আমলে কিছুটা দেওয়ার চিন্তা ভাবনা চলছিল, পরে কিন্তু আর এটা হয়নি। তারপরে তো তারা চলে গেছে আন্তর্জাতিক লেভেলে। তখন এখন তারা যে মিয়ানমারের সরকার সেখানকার রোহিঙ্গাদের বাঙালি উল্লেখ করে বিবৃতি দিল যে তারা বাঙালি, বাংলাদেশ থেকে এসেছে, তাদেরকে আমরা ফেরত দিব না, এবং তারা অনেক আগে থেকে এটা প্রত্যাখ্যান করে এসেছিল। ডক্টর ইউনূসের আমলে আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব আসলো, উনি রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, ওদেরকে আশ্বাস দিলেন আগামী ঈদ আপনারা আপনাদের দেশে করবেন। উনি কোন বেসিসে এটা করলো আমরা জানি না। আর আপনি যেটা বললেন যে এরা আসার কারণে আমাদের দেশে পাহাড় প্রকৃতির অনেক ক্ষয়ক্ষতি, এইটা আসলে জনগোষ্ঠী যখন একটা দেশে মাইগ্রেটেড হয় বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন তো প্রকৃতি মানুষের জীবনের চেয়ে তো আর প্রকৃতি প্রধান না। আমরাও যখন 1971 সালে আমাদের এখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখনও কিন্তু আমাদের একটা বড় ভালো অংশের মানুষ ভারতের বিভিন্ন আমাদের সীমান্তবর্তী এলাকায় আসাম, ত্রিপুরা, পশ্চিম আশ্রয় নিয়েছিল। তখন তো তাদেরও একই ধরনের প্রবলেম হয়েছিল। তো এইটা আসলে আপনার প্রতিবেশীর সমস্যা, মানুষের জীবন সংকটের সময় মেনে নিতে হবে। আমরা তো ফেরত আসছি। হ্যাঁ, আমরা ফেরত আসছি যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে। এখন আরাকানের যে প্রবলেমটা হইলো, ওইখানে আবার আরেকটা বাহিনী হয়েছে, আরাকানি বাহিনী আর কি। তো তারা কিন্তু তারাও সেইখানে স্বাধীনতার জন্য লড়ছে, কিন্তু তাদের সাথে তারা আবার বুদ্ধিস্ট, তাদের সাথে মুসলিম রোহিঙ্গাদের একটা প্রবলেম আছে অনেক পুরনো কামল থেকেই। এবং সেই কারণেই রোহিঙ্গাদের যে আরেকটা সংগঠন আছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন, এর সাথে সম্পৃক্ত নুরুল ইসলাম, উনি বলেছেন যে বার্মায় কয়েক বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা তীব্র করে তুলেছে বর্তমান মিয়ানমার সরকার, এবং তারা রোহিঙ্গাদের নিধন করেছে এবং মিয়ানমারের প্রত্যাবাসনের কোনো সদিচ্ছা দেখায়নি। এবং এখন তাদের যে এই বক্তব্য, এটা হলো এইটারই ধারাবাহিকতা। এবং তার মতে যে রাখাইনের পরিস্থিতির কারণে প্রত্যাবাসন এখন আরো জটিল হয়েছে, এবং সামরিক অভ্যুত্থানের পর প্রত্যাবাসন নিয়ে জটিলতা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, এবং রোহিঙ্গাদের জাতিগত নিধন এখনো অব্যাহত আছে। এবং এখন সামনে চলে এসেছে আরাকান আর্মি নামে আরেকটা দল, তারাও চায় এই এলাকাটা নিয়ন্ত্রণ করতে। এবং মজার ব্যাপার, আপনার এই যে অনেকে বলে যে আমাদের এই যে ঘটনার সাথে কিন্তু মিয়ানমার সরকার, আরাকান আর্মি দুইটার সাথে আবার চাইনিজদেরও ভালো সম্পর্ক। আবার যেহেতু তখন শেখ হাসিনা একটু বেশি ভারত ঘেঁষা, আমেরিকান ঘেঁষা হয়েছিল, কেউ কেউ বলে আর কি আন্তর্জাতিক বিশ্লেষকরা যে চীনের এই ক্ষেত্রে ভূমিকা আছে। এই ওদিকে আবার কালাদান প্রজেক্ট আছে ভারতের। হ্যাঁ, আবার এই এলাকাটায় আন্তর্জাতিক যত বড় বড় কোম্পানি, তারা সাগর ঘেঁষা হওয়ার কারণে, বাংলাদেশে অনুকূল পরিবেশ না থাকার কারণে, এই আমি নিজে কোরিয়ান রাষ্ট্রদূতকে ঢাকায় সংবাদ সম্মেলনে আরো কয়েক বছর আগে দেখেছি শেখ হাসিনা বলে, তখন উনি বলছেন যে আমাদের 100-র উপরে কোম্পানি, এর মধ্যে খুব যত ব্র্যান্ডেড কোম্পানি আছে, হ্যাঁ, স্যামসাং ট্যামসাং, মানে যত নোকিয়া টোকিয়ার যে কোরিয়ান কোম্পানি আছে, ওরাই বাংলাদেশে তাদের ব্রাঞ্চ করতে চায়। কিন্তু বাংলাদেশের চিটাং, ইপিজেড বা এইসব সাগর তীরবর্তী এলাকায় বাংলাদেশ সরকার এই ফ্যাসিলিটিস গুলা দিতে পারেনি, বা খুব এত আমলাতান্ত্রিক জটিলতা ছিল, যার ফলে তারা কিন্তু পরে এই ভারতের এই মিয়ানমারের আরাকান অঞ্চলটাকে তারা বেছে নেয়। তো ধন্যবাদ আতিক ভাই, আমাদের নিজেদের সমস্যা নিয়ে আজকে খুব সুন্দর আপনি বিশ্লেষণ করেছেন। কারণ আমাদের এমনি জায়গার আয়তনের তুলনায় জনসংখ্যা কিন্তু এমনিতে বেশি। ঢাকা সিটিতে আপনারা জানেন প্রায় 3 কোটি তো হবেই,
3 কোটির উপরে, জাতিসংঘের একটা অঙ্গ সংগঠনের হিসেবে 4 কোটির মতো। তাহলে মনে করেন ছোট্ট একটা শহর, সবাই ঢাকামুখী হয়। এর সাথে একটা জিনিস আমরা ভালো লাগতো যে উনি ডিসেন্ট্রালাইজ করতে চাচ্ছিলেন, এটা কিন্তু পারেন নাই। যাক, এটা আসলে হয়নি। তারপরে মিয়ানমার আমাদের বোঝা আলোচনার মাধ্যমে, এবং যেটা আতিফ ভাই বারবার বললো, কৌশলী পররাষ্ট্র নীতির মাধ্যমে ফলো করেন না, ইরানকে ফলো করেন, সমস্যা তো নাই, ভালো জিনিস ফলো করতে আমাদের সমস্যা নাই, তাই ফলো করে আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ আপনাদের, ছুটির দিনে আপনারা আমাদের সময় দিলেন, আমাদের অনুষ্ঠানটা দেখলেন। তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সেটাও লিখে পাঠান। আরেকটি কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে।